যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ ইটের বদলে পাটকেল দিয়ে জবাব দিতে শুরু করেছে। এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় খবর। এই খবরটি সারা বিশ্বের রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে, বড়সড় হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছিল। আজকের দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? তো মাঝে মাঝে তাকে একটু হালুম করা লাগে। আমার মনে হচ্ছে সেই সক্ষমতা আছে যে ছেলেটা হালুম করতে পারে। সুশীল সংবাদ। বাংলাদেশ বর্ডার গার্ড, স্যালুট আপনাদের জন্য। হ্যাঁ ভাই, স্যালুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে আগে সীমান্তে গোলাগুলি হইলে কাউকে মেরে ফেললে ফ্ল্যাগ মিটিং করো, সাদা পতাকা লাগায়া, তারপরে দুই দল বৈশা ওই যে লিখিত নামা লাশ বুঝিয়া পাইলাম, ওই পথে যায় নাই। বুলেটের জবাব বুলেট দিয়েই দিল। সীমান্তে অনেক সহ্য করা হয়েছে, আর নয়, এখন বুলেটের জবাব বুলেটেই হবে। বিএসএফ এর বাড়াবাড়ির জবাব বুলেটেই বুঝিয়ে দিল বিজিবি, আর তাতেই দেশের অতন্ত্র প্রহরীদের প্রশংসায় পঞ্চমুখ দেশের মানুষ। সবচেয়ে ভালো খবর হলো যে এই সরকারের আমলে আমরা সিলেট সীমান্তে মানে আমাদের এলাকাতে আপনার বিএসএফ এর গুলির প্রতিবাদে পাল্টা গুলি চালিয়েছে বিজেপি। ওয়েল ডান গাইস, লটস অফ রেসপেক্ট এন্ড স্যালুট টু অল অফ ইউ। সাব্বাস তারেক রহমানের সরকার, সাব্বাস সাব্বাস সাব্বাস। বুকের পাটা কাকে বলে, বাপের বেটা কাকে বলে, এবার দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। দর্শক, সীমান্তে নতুন করে আবার উত্তেজনা। বিএসএফ গুলি করেছে, বাংলাদেশের বিজেপি কি বসে থাকবে? না, বসে নেই, সাথে সাথে পাল্টা গুলি করেছে এবং গুলি করে দেখিয়ে দিয়েছে আমরা আর ভারতকে ভয় পাই না। বিএসএফের আগ্রাসনের জবাবে এবার আর হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার দামাল ছেলেরা। চোখের বদলে চোখ আর বুলেটের বদলে বুলেট, ঠিক এই ভাষাতেই এবার ভারতীয় বাহিনীকে তাদের নিজেদের ভাষায় চরম এবং যোগ্য পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট সীমান্তে আজকে বিএসএফ গুলি করেছে বাংলাদেশে। এরপরে যখন আমাদের বিজিবির নৌজওয়ানরা মারা শুরু করলো, তারপরে আর বিএসএফ কে খুঁজে পাওয়া গেল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ভারত বাংলাদেশের সীমান্তের উত্তেজনাকে কেন্দ্র করে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে আরো দেখতে পারবেন যে শুভেন্দু অধিকারী তার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ জনগণের ওপর যে নির্যাতন শুরু করেছে তা নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। আজকের এই ভিডিওটিতে সে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সীমান্তে অনেক সহ্য করা হয়েছে, আর নয়, এখন বুলেটের জবাব বুলেটেই হবে। বিএসএফ এর বাড়াবাড়ির জবাব বুলেটেই বুঝিয়ে দিল বিজিবি, আর তাতেই দেশের অতন্ত্র প্রহরীদের প্রশংসায় পঞ্চমুখ দেশের মানুষ। সীমান্তের ওপারে তখন সন্ধ্যা নামছে, কুয়াশা আর ধোঁয়াটে আলোয় ঢেকে যাচ্ছে সোনারহাটের চরাঞ্চল। স্থানীয়রা বলছেন ঠিক সে সময় আচমকা ভেসে আসে গুলির শব্দ। 1 রাউন্ড, 2 রাউন্ড, তারপর টানা ফায়ার। মুহূর্তেই থমকে যায় সীমান্ত পারের জনপদ। মানুষ দৌড়ে আশ্রয় নেয় ঘরের ভেতর। শিশুদের কান্না, আতঙ্কে ছোটাছুটি, আর দূরে সীমান্তর দিকে তাকিয়ে থাকা শত শত চোখ। কারণে দৃশ্য নতুন নয়, নতুন হলো এবার জবাব এসেছে সঙ্গে সঙ্গে। বিএসএফ এর গুলির পর এবার নীরব থাকেনি বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েক মিনিটের মধ্যেই পাল্টা ফায়ার করে বিজিবি। সীমান্তের বাতাসে তখন দুই বাহিনীর অস্ত্রের শব্দ। স্থানীয়দের ভাষায় অনেকদিন পর মনে হলো ওপাশ বুঝেছে, এপাশও চুপ করে দাঁড়িয়ে থাকবে না। গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে সোমবার বিকেলের ঘটনা এখন শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি বাংলাদেশ ভারত সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। কারণ বছরের পর বছর ধরে সীমান্তে বাংলাদেশিদের মরদেহ ফিরেছে। অভিযোগ উঠেছে বিএসএফ এর নির্বিচার গুলি, নির্যাতন আর জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে। কিন্তু প্রতিবারই সীমান্তের মানুষ দেখেছে প্রতিবাদ, পতাকা বৈঠক, কূটনৈতিক ভাষা। এবার তারা দেখলো পাল্টা গুলিও। সীমান্ত জুড়ে আতঙ্কের ইতিহাস দীর্ঘ। ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ, ফেনী, কক্সবাজার, একটার পর একটা ঘটনায় বাংলাদেশিদের মৃত্যু সীমান্তবাসীর মনে ভয় আর ক্ষোভ দুটোই তৈরি করেছে। কখনো গরু পাচারের অভিযোগ, কখনো অনুপ্রবেশের অজুহাত, আবার কখনো কোনো ব্যাখ্যা পাওয়াই যায়নি। মানবাধিকার সংগঠনগুলোর হিসেব বলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনাগুলোর একটি ঘটেছে এই বাংলাদেশ ভারত সীমান্তে। কিন্তু এবারকার ঘটনার ভেতরে অন্যরকম বার্তা দেখছেন বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে বিএসএফ এর তৎপরতা আরও আগ্রাসী হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অস্থিরতা ঘিরে দিল্লির অবস্থান আরও কঠোর হয়েছে। আর সেই চাপের বড় অংশ এসে পড়েছে সীমান্তে। অন্যদিকে বাংলাদেশের ভেতরেও বাড়ছিল প্রশ্ন, কেন প্রতিবার শুধু বাংলাদেশিরাই মরবে আর সীমান্তরক্ষীরা শুধু প্রতিবাদ জানিয়ে থেমে থাকবে? সেই প্রশ্নের জবাব যেন এবার সোনারহাটের সীমান্তে মিলল। বিজেপির পাল্টা ফায়ারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নতুন অবস্থান বলে আখ্যা দিচ্ছেন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, সীমান্তে এ ধরনের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া যেমন আত্মবিশ্বাসের বার্তা দেয়, তেমনি পরিস্থিতি দ্রুত বড় সংঘর্ষের দিকেও নিতে পারে। কারণ বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম স্পর্শকাতর সীমান্তগুলির একটি। প্রায় প্রতিটি ইঞ্চিতে আছে বসতি, কৃষি জমি,
চোরাচালান রুট, রাজনৈতিক উত্তেজনা এবং স্থানীয় স্বার্থের জটিল হিসাব। ফলে একটি গুলির শব্দ কখনো কখনো শুধু সীমান্তেই থেমে থাকে না, তা পৌঁছে যায় ঢাকা দিল্লির কূটনৈতিক টেবিলেও। ঘটনার পর সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের সীমান্তে না যেতে বলা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সীমান্তবাসীর চোখে এখনো আতঙ্ক, কারণ তারা জানে এই নীরবতা খুব সহজেই আবার ভেঙে যেতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সোনারহাটে যে গুলির জবাব গুলিতে দেওয়া হলো, সেটি কি শুধুই তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি সীমান্তে বাংলাদেশের নতুন কৌশলের শুরু? ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ কয়েক দশক ধরে যে সীমানা রেখাটি যেন পরিণত হয়েছে এক চিরস্থায়ী আতঙ্ক আর রক্তপাতের মৃত্যু উপত্যকায়। মুখে বারবার সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার মিষ্টি প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবতার রুক্ষ জমিনে ওপার থেকে প্রতিনিয়ত ছুটে আসে ঘাতক বুলেট। গত 8 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে যখন শোক আর ক্ষোভে স্তব্ধ করে দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এই বুঝি শেষ। কিন্তু সেই জোড়া খুনের রেশ আর শোকের মাতাম কাটতে না কাটতেই আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে সীমান্ত। তবে দর্শক, এবার আর সেই পুরনো গল্প নয়, এবার আর কেবল বুক পেতে বুলেট নেয়ার করুণ পরিণতি নয়। সিলেটের সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের জবাবে এবার আর হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার দামাল ছেলেরা। চোখের বদলে চোখ আর বুলেটের বদলে বুলেট, ঠিক এই ভাষাতেই এবার ভারতীয় বাহিনীকে তাদের নিজেদের ভাষায় চরম এবং যোগ্য পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কি ঘটেছিল সিলেটের সেই নিভৃত সীমান্তে? কেন হঠাৎ করে আবার উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? আর বিজিবির এই অনমনীয় এবং কঠোর প্রতিরোধের পর ওপারে ঠিক কি ধরনের ভূ রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে? আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ এবং শ্বাসরুদ্ধকর এপিসোডে আমরা উন্মোচন করব সীমান্ত উত্তেজনার পর্দার আড়ালের আসল সত্য। ঘটনার সূত্রপাত গত 18 মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত। বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এই এলাকাটি এমনিতে বেশ শান্তই থাকে, কিন্তু সেদিন হঠাৎ করে যেন বদলে যায় দৃশ্যপট। কোনো ধরনের পূর্ব সতর্কতা বা উস্কানি ছাড়াই অত্যন্ত আকস্মিকভাবে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইনের চরম লঙ্ঘন করে ছোড়া এই গুলিতে মুহূর্তে চরম আতঙ্ক আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কিন্তু বিএসএফ হয়তো হিসাবের খাতায় একটি বড় ধরনের ভুল করে ফেলেছিল। তারা হয়তো ভেবেছিল আগের ঘটনাগুলোর মতোই এবারও তারা গুলি ছুড়ে পার পেয়ে যাবে এবং বাংলাদেশ কেবল কড়া ভাষায় একটি প্রতিবাদ লিপি পাঠিয়েই নিজেদের দায়িত্ব শেষ করবে। কিন্তু সোনারহাট সীমান্তে সেদিন প্রহরীর দায়িত্বে ছিলেন বিজিবি 48 ব্যাটালিয়নের অকুতভয় জওয়ানরা। চোখের সামনে দেশের সার্বভৌমত্বের উপর এই নগ্ন আঘাত দেখে বিন্দু মাত্র থমে যাননি তারা। নিজেদের জীবন বাজি রেখে সর্বোচ্চ সামরিক পেশাদারিত্ব ও ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে তারা পজিশন নেন। এরপর আর কোনো অপেক্ষা নয়, বিএসএফ এর উস্কানিমূলক ফায়ারের জবাবে গর্জে ওঠে বিজিবির অস্ত্র। শুরু হয় তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর পাল্টা ফায়ার। দর্শক, একটু ভেবে দেখুন সেই মুহূর্তটির কথা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যখন সরাসরি ফায়ার এক্সচেঞ্জ বা গোলাগুলি শুরু হয়, তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু বিজিবির এই অভাবনীয় কঠোর প্রতিক্রিয়া এবং অনমনীয় অবস্থানের মুখে আক্ষরিক অর্থেই চমকে যায় বিএসএফ। তারা কল্পনাও করতে পারেননি যে বাংলার নওজওয়ানরা এত দ্রুত এবং এত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই একটিমাত্র ঘটনায় পুরো সীমান্ত কূটনীতির সমীকরণ বদলে দিয়েছে। একতাল ধরে বিএসএফ যে মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল গেম খেলছিল, বিজিবির এই পাল্টা মার সেই অহংকারের দেয়ালে বড় সড় ফাটল ধরিয়ে দিয়েছে। নয়াদিল্লি এখন খুব ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশের সীমান্তরক্ষীরা আর আগের মতো রক্ষণাত্মক বা ডিফেন্সিভ অবস্থানে নেই। আঘাত এলে যে পাল্টা এবং ভয়াবহ আঘাত ফিরে যাবে, এই নতুন রুলস অফ এনগেজমেন্ট বা যুদ্ধের অলিখিত নিয়ম এখন বর্ডারের কাঁটা তারের স্পষ্ট অক্ষরে লেখা হয়ে গেছে। বিজিবির এই চরম পাল্টা মারের মুখে বিএসএফ এর উস্কানি দ্রুত থমকে যেতে বাধ্য হয়। সবচেয়ে স্বস্তির বিষয় হলো দুই পক্ষের এই আকস্মিক এবং হাই ভোল্টেজ গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সামরিক বিশ্লেষকরা মনে করছেন বিজিবির এই তাৎক্ষণিক এবং সাহসী প্রতিরোধ কৌশলের কারণেই পরিস্থিতি আর বড় কোনো সংঘাত বা প্রাণহানির দিকে মোড় নেয়নি। যদি বিজিবি সেই পাল্টা জবাব না দিত, তবে হয়তো বিএসএফ এর ওই উস্কানিমূলক গুলোতে আবারও নিরীহ বাংলাদেশের প্রাণ ঝরে যেত। ঘটনার পরপরই সোনারহাট সহ সিলেটের পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে। সীমান্তের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আগ্রাসন মোকাবেলায় বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক বা রেড অ্যালার্ট অবস্থানে রয়েছে। তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি দেশের সাধারণ মানুষের সুরক্ষার দিকেও সর্বোচ্চ নজর দিচ্ছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষদের অত্যন্ত কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, তারা যেন কোনোভাবেই অবৈধ পথে সীমান্ত পারাপার না হন কিংবা ওপারে কোনো ধরনের
অননুমোদিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের জীবন ঝুঁকিতে না ফেলেন। তবে দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি লুকিয়ে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির এক সূক্ষ্ম সমীকরণের মাঝে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ এর চরম আগ্রাসন এবং এর বিপরীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে দেশের ভেতরে চলছিল তীব্র সমালোচনা। জামায়াতে ইসলামী সহ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সরকারের এই নীতিকে নতজানু বা দুর্বল বলে প্রকাশ্যে কঠোর সমালোচনা করে আসছিল। সাধারণ মানুষের মনেও জন্ম নিয়েছিল এক চাপা ক্ষোভ ও হতাশা। ঠিক এমন একটি টালমাটাল এবং অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সিলেটের সোনারহাট সীমান্তে বিজিবির এই মাঠ পর্যায়ের প্রতিরোধ দেশের সাধারণ মানুষের মনে যেন এক নতুন আশার আলো এবং আত্মবিশ্বাস জুগিয়েছে। বাংলার মানুষ আজ বুঝতে পারছে তাদের সীমান্ত অরক্ষিত নয়, বরং তা পাহাড়ে রয়েছে এমন এক চৌকস বাহিনী যারা দেশের 1 ইঞ্চি মাটি রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিত বিন্দুমাত্র কার্পণ্য করবে না। বর্তমানে সোনারহাট সীমান্তের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর। কিন্তু কূটনৈতিক মহলে এখন চলছে এক চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে বিএসএফ বারবার এই উস্কানি দিচ্ছে? এর পেছনে কি ওপার বাংলার রাজনৈতিক পট পরিবর্তন কোনোভাবে দায়ী? ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয় কিংবা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির পালে হাওয়া লাগানোর প্রয়োজন পড়ে, তখনই এই সীমান্তগুলোকে ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন মেরুকরণ চলছে এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থীরা যখন কঠোর সীমান্ত নীতির ঘোষণা দিয়ে মাঠ গরম করছেন, ঠিক তার পরপরই বিএসএফ এর এই আকস্মিক উস্কানিতে মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে করছেন না বিশ্লেষকরা। সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে এবং উগ্র জাতীয়তাবাদী সেন্টিমেন্ট উস্কে দিতেই কি তবে এই পরিকল্পিত ব্লুপ্রিন্ট? কিন্তু সেই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে গিয়ে যে এবার তারা সম্পূর্ণ ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে বিজিবির গর্জে ওঠা রাইফেল, সেটাই আজ প্রমাণ করে দিল। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সোনারহাট সীমান্ত, নামটা খুব সুন্দর তাই না? সোনারহাট সীমান্ত। এই সোনারহাট সীমান্তে গতকালকে বিকেলের দিকে কৃষকরা তাদের ঘরে ফিরতেছিল গরু ছাগল নিয়ে। সন্ধ্যা হয়ে আসতেছে, পাখিরা যার যার ঘরে ফিরতেছে। পাখিদের কি মজা দেখেন, বাংলাদেশের পাখি ভারতে উইরা যায়, ওইখানে ঘুরা বেড়ায় সারাদিন। আবার ভারতের পাখি বাংলাদেশে আসে, সারাদিন ঘুরা বেড়ায়। সন্ধ্যা হইলে যার যার দেশে ফিরত যায়, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। গতকালকে ওই সোনারহাট সীমান্তে সন্ধ্যার আগে পাখিরা যার যার ঘরে ফিরে যাচ্ছিল, মানুষজন যার যার ঘরে ফিরে যাচ্ছিল। ওই টাইমে ওই পার থেকে, সীমান্তের ওই পার থেকে গুলি শুরু হয়ে গেল। বুলেটের শব্দে চারিদিকে দৌড়াদৌড়ি, পাখির কিচির মিচির। ভাই ভয় পাওয়া গেল সবাই, যার যার ঘরে সে যায় লুকায়া পড়লো। কিন্তু ব্যারাক থেকে দৌড়ায় বাইরে আসলো কে? বাংলাদেশ বর্ডার গার্ড। সেলুট আপনাদের জন্য। হ্যাঁ ভাই, সেলুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে আগে সীমান্তে গোলাগুলি হইলে কাউকে মেরে ফেললে ফ্ল্যাগ মিটিং করো, সাদা পতাকা লাগায়া তারপরে 2 দল বৈশা ওই যে লিখিত নেওয়া লাশ বুঝিয়া পাইলাম, ওই পথে যায় নাই। বুলেটের জবাব বুলেট দিয়েই দিল। এই পার থেকেও শুরু হয়ে গেল ভাই গোলাগুলির একটা টাইমে ওই পাশ থেকে আর কোনো গুলির শব্দ আসলো না। ওইটা বুঝা নিল, হায় হায় এটা কি, এই কোন সাহস! ওরা তো ভাবতে পারে না যে এদিক থেকে আবার গুলি করতে পারে কেউ। বাংলাদেশ বর্ডার গার্ড এই পাশ থেকে গুলি কইরা বুঝাই দিল, তোমাদের সঙ্গে ওই আগের বোঝাপড়া চলবে না, তোমরা মারবার, আমরা লাশ বুঝাই নেবো, খালি লাশ গনতে থাকুম, তা হবে না। বুলেটের জবাব বুলেট দিয়ে দিতে হবে। এতে একটা জিনিস ভাই ভালো হলো কি জানেন, বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবচেয়ে ভালো হলো কি জানেন, ওনাদেরকে অনেকে বলতো ওরা ভারত ঘেঁষা, ভারতের সঙ্গে তলে তলে হাত মিলায়া বাংলাদেশে আসছে। ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে, অর্থাৎ তারেক রহমান সাহেব যেদিন লন্ডন থেকে বাংলাদেশে আসে, এই আনন্দবাজার পত্রিকায় 3টা কথা লিখছিল না, যে কথাগুলোর কারণে আমরা সবাই সন্দেহ করছি ও ওনাদের সঙ্গে বোঝাপড়া কইরা বাংলাদেশে আসছে। ভারতই এই সরকারকে বসাইছে গদিতে, ভারতের হাত ছিল। এই যে গতকালকে সোনারহাট সীমান্তের মধ্যে যেভাবে জবাব দিয়ে দিল, এইভাবে যদি ভাই আর 4টা-5টা জবাব দেয় না, তাহলে কেউ আর এই সরকারকে সন্দেহ করবে না। আর সন্দেহ করার কারণও নাই ভাই। কারণ কি জানেন, দেখেন শেখ হাসিনা এর আগেও কিন্তু একবার বলছিল টুস করে আমি ঢুইকা যাবো, সেটা এমন ভাবে ভাইরাল হয়েছিল। হ্যাঁ ভাই, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগের ছেলেপেলেরা ওই সীমান্তের কাছাকাছি যায় না, চুপচাপ বসে থাকতো যে কখন আপা আসে, কখন আপা আসে, বিশ্বাস করছিল। কিন্তু আসলে কি উনি ভুয়া কথা বলে? একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যে 2 যুগ এই দেশকে পরিচালনা করছে, এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সে কি ফাউল কথা বলবে? নিশ্চয়ই না। দেখেন ইন্ডিয়ান টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিছে, আবার সেই আনন্দবাজার পত্রিকাতেও সাক্ষাৎকার দিছে। এখানে উনি কি বলছে, মূল সারমর্ম হচ্ছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে প্রবেশ করব।
যে কোনো সময়। তখন ওনাকে বারবার জিজ্ঞেস করছে কবে আসবেন। এই যে 17ই মে গেল না, এই 17ই মেতে অনেক আগে অতীতে এই ভারত থেকে বাংলাদেশে ইন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সেই সুযোগটা কইরা দিছিল ওই আওয়ামী লীগকে। শেখ রেহানা, শেখ হাসিনা ওই 17ই মেতে ইন করছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, এটা কিছুদিন আগের ঘটনা আর কি, এই 17 মের আগের ঘটনা। বলতেছিল এই 17 মেতে কি আপনি ইন করবেন? তখন শেখ হাসিনা বলতেছে 17 মেতেই কেন আমাকে ইন করতে হবে, আরো পরেও তো ইন করতে পারি, আরো আগেও ইন করতে পারি। তখন উনাকে আবার জিজ্ঞেস করছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যেদিন আপনি বাংলাদেশ ছাড়ছিলেন, অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন, এটা কি আমরা ধরে নিতে পারি? তখন শেখ হাসিনা বলতেছে, সেই 5ই আগস্ট তো অনেক দূর, এর আগেও তো হইতে পারে। রহস্যময় জবাব, এর আগেও হইতে পারে, পরেও হইতে পারে, তবে আমি যখনই ইন করব মাথা উঁচু করে ইন করব। তাতে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, উনি আইনের কাছে আইসা ধরা দিবে, অর্থাৎ আইনের হাতে উনি নিজেকে তুইলা দিবে। কারণ ওনার তো ভাই ওই হুকুম হয়ে গেছে, ওইটা নিয়ে মামলা লড়বে, ওনার জন্য 100 উকিল দাঁড়ায় যাবে, প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে আসবে। এইসব অঙ্ক যদি মিলান আর সত্যি সত্যি উনি আইসা যদি আইনের কাছে নিজেকে সোপর্দ করে, তাহলে একটা জিনিস হবে, সেটা কি জানেন? আওয়ামী লীগ বেঁচে যাবে। আওয়ামী লীগ তখন মুখ খুইলা বলতে পারবে, সাহস করে বলতে পারবে, যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে যে আমরা পালায়া যাই না, আমরা আইনের সাথে লড়াই করে আমাদের আপাকে ছিনে আনবো, আবার আমরা নির্বাচনে দাঁড়াবো। এটা বলতে পারে, বলার সুযোগটা থাকে। কিন্তু এই সুযোগটা কি পাবে? না, পাবে না। কারণ কি জানেন? এক খাপের মধ্যে দুইটা তলোয়ার ঢুকানো যায় না। 71-এর তো একটাই খাপ, 71 তো একবারই হয়েছে, 71 তো একটা খাপ, ওই একটা খাপের ভিতরে দুইটা তলোয়ার কেমনে ঢুকাবেন? একটা তলোয়ারের নাম শেখ মুজিবুর রহমান, আরেকটা তলোয়ারের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা তলোয়ার ওই একটা খাপে তো ঢুকানো যাবে না। 71 তো এখন পুরাটাই বিএনপির হাতে। হ্যাঁ, 71 পুরাটাই বিএনপির হাতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় বলছে? মহান সংসদে দাঁড়ায় বলছে। কে বলছে সেটা সবচেয়ে বড় কথা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।